ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আজকে আমি আপনাদের 4টা ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা শোনাব। আমাদের 4 জন দর্শক তাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা পাঠিয়েছে। আর্জুন নামের একজন বলেছে, আমার সাথে 2019 সালে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা আপনাকে পাঠালাম, আপনি আপনার মতো করে উপস্থাপন করেন। আমি আর্জুন। আমি এটা নিজে লিখছি, কারণ আমি চাই কেউ যেন এটা শুধু কল্পনা ভেবে না নেয়। আমি চাই কেউ জানুক এটা আমার নানার বাড়িতে সত্যিই ঘটেছে। সেটা আমি দেখেছি, অনুভব করেছি, আর রাত জেগে কণ্ঠে রেকর্ড করে রেখেছিলাম। আমি আজ সেই রেকর্ডটা টেক্সটে রূপান্তর করে পাঠালাম। তুমি যদি বিশ্বাস করো বা না করো সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমি এখনই বলছি, আমি ভয়ে আছি। আর আজও ভয়ের কিছু আভাস আমার ঘাড়ে লেগেই আছে। ঘটনাটা হয়েছিল 2019 সালের জুলাইয়ের এক ভেবে রাখা বর্ষার রাতে। পুরো দিনই শরৎ বর্ষার ভেজা গন্ধ, গাছগুলো নরম, মাটিটা খানিক ভারে আছে, আর বাতাসে একটা অদ্ভুত স্তব্ধতা থাকে। আমি তখন আমার নানার বাড়িতে থাকতাম, ছোটকালে যেটি আমার শান্তির স্বরূপ ছিল। কিন্তু ওই রাতটা সেই শান্তিকে ঝাঁকুনি দিল। রাত প্রায় 2:30। আমার ঘুম ভাঙল এমন এক আওয়াজে। কানে আসছিল একটা নির্বাক মৃদু সুর, যা প্রথমে বাঁশির মতো মনে হলেও ছিল না। যেন কেউ দূরে দূরে একটা ছন্দ বলতে বলছে, আর সেই ছন্দটা অনেকবার শুনলে তোমার বুকের ভেতর ধীরে ধীরে ঢুকে আসে। আমি প্রথমে দরজা জানলা থাপ্পড় করে বন্ধ করেছি, তারপরে সুরটা থামে না। বাইরে বাতাসে সেই সুর ভেসে বেড়াচ্ছে। আমি জানালা খুলে বাইরে তাকালাম। শহরের আলোর কণ্ঠে কেবল আম গাছের পাতার কাটায় কাটায় চকচক করছিল। লণ্ঠনের দূরের আলো থেকে দূরে এক ছায়ামূর্তি দেখা যাচ্ছিল, বাগানের মধ্যে, পুকুরের ঠিক কাছে। আমি প্রথমে ভাবলাম হয়তো বৃষ্টি ওলেস কেউ দাঁড়িয়ে আছে, কোনো হতভাগা লোক কিংবা কোনো প্রাণী। কিন্তু যত লক্ষ্য করলাম, সে ছায়ার ভঙ্গি মানুষের মতো, কিন্তু কিছুটা মানুষের আকারেই অদ্ভুত একটা ভঙ্গি ছিল, ঢালে ঢালে, অস্বাভাবিকভাবে স্থির। আমার বুক ধপ করে উঠল। আমি জোড়া জামা পরলাম, মোবাইল হাতে টর্চ নেওয়া। দরজাটা মৃদু করে খুলে বাইরে বেরিয়ে গেলাম। মাটিতেই কফি চায়ের সেই গলা, পায়ে কাদা লাগছিল, আর আটকা কুড়ি রোদার গন্ধ বাতাসে ভেসে আসছিল। আমি বাগানের দিকে ধীরে ধীরে এগিয়ে লাগলাম। হৃদয়ের স্পন্দন বাড়ছিল। সেই সুর তখনও বজায়, একই প্যাটার্নে, একই লয়ে, কখনো উচ্চ, কখনো নিম্ন, যেন কারো কণ্ঠ নয়, বরং পৃথিবীর শরীর থেকেই বেরিয়ে আসছে। বাগানের মাঝখানে পৌঁছে দেখি একটা সাদা কাপড়ের ছায়া। প্রথমে সেটা আমি একটি মেয়ের পোশাক ভেবে নিলাম, কেউ হয়তো বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে। কিন্তু কাছে থেকে দেখলে বুঝলাম, ওর চাহনি, ওর কায়দা, সব কিছু মানুষের নয়। ওর গায়ের কাপড় পুরনো চিরুনি সাদা, সেগুলো কাদায় মেশানো, আঙুলগুলো ইঙ্গিত করে আছে, কিন্তু কোথাও কোনো সঙ্গতিপূর্ণ মুখমান নেই। ওর মাথা একটু কাঁধ, যেন কেউ তাকে নিচু করে কাঁদিয়েছে, আর ওর দেহের ভঙ্গিতে এমন একটা নিরাশাগ্রস্ত ধ্যানগত আছে, যাকে আমি ভাষায় ধরতে পারি না। আমি প্রতিটি ধাপ যত দূরে নিতাম, আমার হৃদয় স্পন্দন তত তীব্র হতো। ওটা তখনই সুর কেটে আমার দিকে হেলেছিল। ওর মুখ, আমি এখনও সেটা বর্ণনা করতে ভয় পাই। ওর চোখ নেই, না, চোখ বললেই ঠিক হবে না। যেখানে চোখ থাকা উচিত, সেখানে ফ্যাকাশে ফাঁকা দুটো গর্ত, আর সেই গর্ত থেকে যেন কিছুরই লেশ রেশ খসে পড়ছে। ওর ঠোঁট অর্ধেক কাটা, আর হৃৎপিণ্ড মতো কাঁপছে, যেন ও নিজেই কষ্ট পাচ্ছে। আমি পিছিয়ে গেলাম, কিন্তু পা যেন জমে গেছে। ওটা ধীর স্বরে, জানি না কিভাবে, এক টুকরো কণ্ঠ বের করে বলল, হাজি ফিরে এসেছিল। ওর কণ্ঠ যেন কাদা নিচ্ছে, মুখ পর্যন্ত গ্লানি করে ফেলছে। আমার গলা শুকিয়ে গেল, আমি বলার ক্ষমতা হারালাম। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি তখন কি করতাম? চোখ বন্ধ করে পালাতাম, চেঁচিয়ে বলতাম, নাকি কণ্ঠ রেখে দাঁড়িয়ে থাকতাম? সেই মুহূর্তে আমি কিছুই করতে পারিনি। ওটা তখনই আমার দিকে আসতে থাকলো। ওর পা পড়ে না,
ও যেন মাটির ওপর শান্তভাবে ভেসে আসে। ওর গায়ে থাকা সাদা কাপড়ের মাথায় কাদা ও বর্ষার পানি মিশে কেবল ধূসর ছায়া। যখন ও আমার নিকট এলো, আমার কানের কাছে ওর শ্বাসের আওয়াজ এলো, এক ধরনের শান্ত এবং অত্যন্ত পুরনো শ্বাস। আমি সেটা শুনে লজ্জায় ভেঙে পড়লাম। কেন তুমি এলে? যখন ও জিজ্ঞেস করল, আমি বলতে পারলাম না। আমার গলা শুকিয়ে গেছে, আমার হাত কাঁপছে, আমার শরীর কেঁপে ওঠে। ও তখন হঠাৎ আমার হাতে হালকা ছোঁয়া দিল। ছোঁয়া না, যেন এক শীতল ধোঁয়া, যে ধোঁয়া আমার ত্বকের ভেতর ঢুকতে লেগে গেল। আমার ভেতর একটা তেজস্বী শূন্যতা সৃষ্টি হলো। আমি সোজা হাঁটু ভেঙে বসে পড়লাম। সেই রাতটা ঠিক আগেই আমার নানার বাড়িতে ঘণ্টাঘড়ি হয়েছে। সকালের দিকে আমি জ্ঞান ফিরলাম। আমি খাটে পড়েছিলাম। আমার মাথা কাঁপছে আর বুকের ভেতর কিছু আক্রান্ত হয়ে আছে। বাইরে ল্যাম্পপোস্টে আলো ছিল, আর আমি দেখি আমার হাতে একটি সাদা সূর্যের মতো এক ফোঁটো ছাপ। বহিরাগত কিছু যেন চিহ্ন রেখে গেছে। কাঁধা আস্তায় কিছু ছোট ছোট পাতার চিহ্ন পেয়েছিলাম, যেখানে ওই ছায়া দাঁড়িয়েছে। বাগানের ওপরে পুকুরের পাড়ে মাটিতে মিলিয়ে গিয়ে এমন কিছু চিহ্ন ছিল, কোনো বৃত্তাকার আঁচড়। আমি সকালে সকলকে বললাম। কেউ আমার গল্পে বিশ্বাস করল না। তারা বলল, এগুলো তো শুধু গল্প। কিন্তু আমি জানি এটা গল্প নয়। আমি জানি ওটা ছিল। আমার কানে এখনো সেই সুর বাজে। রাত হলে চুপ করে সেই সুর ভেসে আসে এবং আমি ফের কাঁপি। পরের সপ্তাহগুলোতে আমি মন্দিরে গেলাম। স্থানীয় বড়দের সাথে কথা বললাম। তারা বলল, ওখানে বহু বছর ধরে এক মেয়ের আত্মার কাহিনী আছে। বয়ানে বলা হয়, ওই মেয়ে পুকুরে ডাই হয়েছিল বিয়ে বেলাতে। কেউ বলল সে কেবলই আতিথেয় তার অভাগে সেখানে রাতে বেরোয়। কেউ বলল ওর আত্মা কেউ ফিরে পেতে চান না। আর কেউ বলল, যে ওকে দেখে সে আর আগের মতোই থাকতে পারে না। আমি তখনই স্মৃতি দিলাম। তারা বলেছিল যে দেখে সে বাঁচে না। আমি ভাবলাম, তাদের কথা নিউন, কিন্তু আমি জানি যদি তুমি ওর চোখে দাঁড়াও, যদি ওর নীরব সঙ্গীতটা শোনো, তুমি বুঝবে ওটা কোনো সাধারণ আত্মা নয়। ওটা এক অভিশপ্ত স্মৃতি, যেটা নিজের কষ্টের সুর বাজাচ্ছে। একদিন সকালে আমি বাগানের পাশে গিয়ে দেখলাম পুকুরের ধার ঘেঁষে এক ভাঙা করুণ চশমা পড়ে আছে। মনে হলো কারো চোখের রেশ মুছে গেছে। আমি তখনই নিজেকে বললাম, আমি আর সেই জায়গার কাছে যাব না। কিন্তু মানুষের ক্ষমতা ক্ষীণ। আমি বারবারই সেই জায়গার দিকে খালি চোখে তাকাই। চোখে দেখা আর কানে শোনা, এই দুইটা চাপ আমাকে বারবার টেনে আনছে। রাতে আমার স্বপ্ন বদলে যায়। আমি স্বপ্নে দেখি যে আমি আবারও বাগানে দাঁড়িয়ে আছি। সেই ছায়া ওই পরিচিত সুর বাজাচ্ছে। আমি চাইলেই ঘুম ভেঙে উঠি, কিন্তু নতুন করে এক অদ্ভুত স্পর্শ আমার গলায় পড়ে। কিছু বলতে গিয়ে আমি শব্দ পাই না। আমার শরীর গলতে লাগলো। আমি চিৎকার করে ঘুম থেকে জেগে উঠি। প্রতিবার সকালে আমার জ্যামিতে মানুষের চোখে অদ্ভুত দাগ আছে, একটা ক্ষুদ্র সাদা দাগ, যেটা আমি আগে কোনোদিন পাইনি। আমি এখন মনে করি না যে আমি কিভাবে এই গল্প তোমাকে পাঠালাম। আমি কেবল জানি আমি ভয়ের সঙ্গে বসে আছি, আর রাত হলে আমি সেই সুরটি শুনি। আমি এই কাহিনী বলে তোমাদের সতর্ক করতে চাই, যদি কখনো তোমরা গ্রামের বাগানে মধ্যরাতে একাকী থাকো আর কোনো অচেনা সুর শোনা যায়, সেই সুরকে উপেক্ষা করো। পথ ধরে বেরোনো, দুঃসাহস দেখানো ভুল। আমি চাইনি বলি, কিন্তু আমি বিশ্বাস করি কিছু স্মৃতি এমন আছে যা দেখতে পেলে মানুষ আর ফিরে আসে না। আমি আজ তোমাকে বলছি, আমি অর্জুন, এবং আমার পাঠানো এই গল্পটি সত্য। আমি এখনো মাঝে মাঝে রাত হলে কাঁপে। আমার কানে তখনও সেদিনের সুর বাজে, ধীরে ধীরে, মন্থর, যেন কেউ আমার নাম ডাকে, কিন্তু নাম মুখ থেকে বেরোয় না। আমি এখনো সেই বাগানের দিকে দিয়ে যাই না। এভাবেই শেষ হল অর্জুনের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। দ্বিতীয় গল্পটি পাঠিয়েছে রিয়া। তিনি দাবি করেছেন ঘটনাটা ঘটেছিল 2021 সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার গ্রামে। রিয়া তার ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাকে লিখে পাঠিয়েছেন। নিচে তার নিজের বর্ণনায় গল্পটা তুলে ধরা হল। আমার নাম রিয়া, বয়স তখন 21। আমি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক ছোট্ট গ্রামে থাকি। আমাদের গ্রামটা বাইরে থেকে খুব শান্ত, কিন্তু গ্রামের রাতের অন্ধকার
যদি কেউ একা সেই নিস্তব্ধতার মধ্যে হাঁটে তাহলে বুঝবে এই শান্তি আসলে কতটা ভীতিকর হতে পারে। আমি ছোটবেলা থেকে ভূতপ্রেতের গল্প শুনেছি। ঠাকুমা প্রায়ই রাতে ঘুম পাড়ানোর আগে নানা কিস্সা শোনাতেন। কখনো বলতেন শ্মশানঘাটে আগুন জ্বলে থাকে অকারণে, কখনো বলতেন রাতের আধারে সাদা শাড়ি পরা মেয়ে ধান খেতে ঘুরে বেড়ায়। আমি তখন ভয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তাম। কিন্তু বড় হওয়ার পর ভেবেছি এসব নিছক গল্প। আমি আধুনিক যুগের মেয়ে, ভূত প্রেত এসব কুসংস্কার ছাড়ার কিছু না। কিন্তু 2021 সালের শীতের এক রাতে আমার সমস্ত বিশ্বাস উল্টে গেল। ডিসেম্বর মাস, চারদিকে কুয়াশা নামছে। সেদিন গ্রামে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে আলো, ঢাক, গান সবকিছু মিলিয়ে পরিবেশ খুব আনন্দময় ছিল। আমি আর আমার বান্ধবীরা মজা করছিলাম, হাসি ঠাট্টায় সময় কেটে যাচ্ছিল। রাত প্রায় 10টা নাগাদ আমি বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। আমার বাড়ি বিয়ের বাড়ি থেকে খুব দূরে নয়, কিন্তু শর্টকাট হিসেবে ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়া যায়। সাধারণত আমি শর্টকাট এড়িয়ে চলি, কিন্তু সেদিন ভিড় আর আনন্দে মাথা গরম ছিল, তাই ভেবেছিলাম কি আর হবে, একবার শর্টকাট ধরেই যাই। ধান ক্ষেতের সরু পথ, দুপাশে উঁচু ধানের শীষ, হালকা কুয়াশা জমে আছে, আর চারপাশে নিস্তব্ধতা। দূরে কেবল শেয়ালের ডাক ভেসে আসছিল। চাঁদের আলো ম্লান হয়ে কুয়াশার আড়ালে ঢেকেছিল। হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে লক্ষ্য করছে। আমি কয়েকবার পিছনে তাকালাম, কেউ নেই। বাতাসে ধানের শীষে দুলুনি ছড়ে আর কিছুই নয়। তবুও বুকের ভেতর অজানা একটা ভয় গড়ে উঠতে লাগলো। হঠাৎই শুনতে পেলাম একটা কর্কশ কিন্তু নারী কণ্ঠস্বর, রিয়া। আমি স্থির হয়ে গেলাম। স্পষ্ট শুনেছি, আমার নাম ধরে ডাকলো। চারপাশ নিস্তব্ধ। আমি কাঁপতে কাঁপতে চারদিকে তাকালাম, কাউকে দেখা গেল না। আমি নিজেকে বোঝালাম হয়তো ভুল শুনেছি। তাড়াহুড়ো করে হাঁটতে শুরু করলাম, কিন্তু কয়েক কদম যেতেই আবার শুনলাম, রিয়া দাঁড়াও। এবার গলার স্বর আরও কাছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ভয় পেয়ে পিছন ফিরে তাকালাম। কুয়াশার ভেতর একটা অবয়ব ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। সাদা শাড়ি পরা এক মেয়ে, চুল লম্বা, পুরো মুখ ঢেকে রেখেছে, মুখটা নিচু করে আছে, যেন চোখ মাটির দিকে। আমার হাত পা কাঁপতে লাগলো। আমি গলা শুকিয়ে গিয়ে কাঁপা কাঁপা স্বরে বললাম, কে কে আছেন? মেয়েটা মাথা তুলল। আমি যা দেখলাম তা বর্ণনা করা আমার জন্য এখনো কষ্টকর। ওর চোখ ছিল না, চোখের জায়গায় শুধু ফাঁকা সাদা গর্ত। ঠোঁট ফেটে শুকনো রক্ত কালো হয়ে আছে, মুখের কোণে কষ্ট মাখা হাসির ছাপ। ও ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো। তার পায়ের শব্দ হচ্ছিল না, বরং সে যেন মাটির উপর ভেসে আসছিল। আমার বুক কেঁপে উঠল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন ভারী হয়ে গেছে। মেয়েটা আমার কানে ফিসফিস করে বলল, আমি এখানেই মরে গেছি, আমার বিয়ের রাতে। কেউ আমাকে খুঁজতে আসেনি। ওর গলা এত করুণ, এত কষ্টে ভরা যে আমার শরীর হিম হয়ে গেল। মনে হলো ওর শ্বাস আমার ঘাড় ছুঁয়ে যাচ্ছে, ঠান্ডা বরফের মতো স্পর্শ। আমি চোখ বন্ধ করে জোরে দৌড় দিলাম, কিন্তু যত দৌড়াই বুঝতে পারলাম আমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। চারপাশের ধান ক্ষেত, পথ সব একরকম। মনে হচ্ছিল আমি এক অদ্ভুত বৃত্তে আটকা পড়ে গেছি। আমি হাঁপিয়ে গেছি, শরীর কাঁপছে। তখন হঠাৎ দূরে দেখলাম একটা প্রদীপের আলো, যেন কারো হাতে লণ্ঠন। আমি সেই আলোর দিকে দৌড়াতে শুরু করলাম। মুহূর্তেই সব অন্ধকার কেটে গেল। হঠাৎ আমার চোখ খুলল। আমি আমার নিজের ঘরে। মা কাঁদছিলেন, আমাকে বারবার ডাকছিলেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেছিল। মা বললেন গ্রামের লোকজন আমাকে ধান ক্ষেতের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছিলেন। আমি তখনও কাঁপছিলাম। মনে হচ্ছিল কানে ফিসফিস শব্দ ভেসে আসছে, আমাকে একা ফেলে যেও না। পরের দিন আমি গ্রামে খোঁজ নিলাম। কয়েকজন বয়স্ক মানুষ আমাকে বললেন প্রায় 30 বছর আগে আমাদের গ্রামে এক মেয়ে বিয়ের রাতে হঠাৎ হারিয়ে গেছিল। অনেকে বলেছিল সে পালিয়ে গেছে, আবার অনেকে বলেছিল খুন হয়েছে, কিন্তু তার লাশ কখনো মেলেনি। গ্রামের অনেকেই বিশ্বাস করে
তার আত্মা এখনও সেই ধান ক্ষেতের পাশে ঘুরে বেড়ায়। শীতের কুয়াশাচ্ছন্ন রাতে নাকি তাকে প্রায়ই দেখা যায়। আমি যাকে দেখেছি সে মানুষ ছিল না। আজও শীতের রাতে যখন কুয়াশা নামে, আমি সেই ফিসফিসানি কানে শুনতে পাই, রিয়া, আমাকে এখানে একা ফেলে যেও না। আমি আর কখনো শর্টকাট পথে হাঁটি না, এবং প্রতিবার শীত আসলে আমি ভয় কেঁপে উঠি। আমি এই গল্পটা লিখে পাঠালাম কারণ আমি চাই অন্যরা সাবধান হোক। যা আমি দেখেছি সেটা সত্যি। কেউ যদি ভাবে এগুলো নিছক কল্পনা, তাহলে তারা আমার জায়গায় দাঁড়াক আর একবার কুয়াশাচ্ছন্ন রাতে সেই পথ দিয়ে হেঁটে যাক। এটা ছিল রিয়ার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। তৃতীয় গল্পটি একজন দর্শক আমাকে পাঠিয়েছেন। নাম মনোজ। তিনি বলেছেন এটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা 2020 সালের বর্ষাকালে বিহারের নবদা শহরে ঘটেছিল। আমি মনোজ। আমার শহরের নাম নবদা। বিহারের এক ছোট শহর। শহরটা শান্ত, মানুষ সরল, চারপাশে খোলা মাঠ আর কিছু পুরনো বাড়ি। আমার বাড়ি শহরের প্রান্তে, পাশেই একটা প্রাচীন মন্দির এবং তার পাশে বিশাল বটগাছ। ছোটবেলায় আমার ঠাকুরদা সবসময় বলতেন, সন্ধ্যের পর ওই বটগাছের কাছে যেইস না, ওখানে অশুভ কিছু থাকে। আমি হেসে বলতাম, ঠাকুরদা, এসব কুসংস্কার। কিন্তু সেই রাত সব বিশ্বাস উল্টে দিল। সেদিন রাত প্রায় 12টা। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গেছে, শুধু মোমবাতির হালকা আলো আর দূরের লণ্ঠনের আলো। আমরা পরিবার নিয়ে বসেছিলাম। হঠাৎ আমার মোবাইলে অচেনা নাম্বার থেকে একটি মেসেজ এলো, বাইরে এসো। আমি অবাক হলাম। প্রথমে ভাবলাম কেউ মজা করছে, কিন্তু মুহূর্তের মধ্যে জানালার কাঁচে ঠক ঠক শব্দ হলো। মনে হচ্ছিল কেউ বাইরে দাঁড়িয়ে কাঁচে ঠেকাচ্ছে। আমি জানালার কাছে এগিয়ে খেয়াল করলাম বৃষ্টির মধ্যে একটি ছায়া দাঁড়িয়ে আছে, সাদা ধবধবে পোশাক, মাথা নিচু। হৃদয় ব্যথা করে উঠল। হঠাৎ ফোনে মেসেজ এলো, তুই তো দেখেছিস আমাকে, এখন চলে আয়। আমি ভয় কাঁপছিলাম। মনে হচ্ছিল কেউ আমাকে বাইরে ডাকছে। সাহস করে দরজা খুলে বের হলাম। বৃষ্টিতে ভিজছি, কিন্তু চোখ সেই বটগাছের দিকে আটকে। যত এগোচ্ছিলাম দেখা গেল ছায়া ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে, যেন কুয়াশায় মিলে গেছে। বটগাছের পাশে একটি পুরনো মন্দির, দরজা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া এসে লাগল। বাতাসে মিশ্রিত গন্ধ, ধূপ, পচা ফুল। হঠাৎ ভেতর থেকে নারীর কাঁদার আওয়াজ ভেসে এলো। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। হঠাৎ দেখি ভেতরে এক মহিলার ছায়া দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, চুল ভেজা, চোখ জলজল করছে অন্ধকারে। সে আমার দিকে তাকালো। মুহূর্তের মধ্যে ফোন বেজে উঠল, তুই তো এসেছিস, এখন ফিরতে পারবি না। আমি মোবাইল ছুঁড়ে ফেললাম, ভয়ে দরজা ঠেলতে লাগলাম। দরজা খুলে বাইরে এলাম, কিন্তু চারপাশ নিস্তব্ধ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু যতই দৌড়াই রাস্তা শেষ হচ্ছিল না। চারপাশে শুধু বটগাছ আর মন্দির বারবার আসছিল। মনে হচ্ছিল আমি এক ভয়ঙ্কর চক্রে আটকে পড়েছি। হঠাৎ পেছন থেকে ফিসফিস করে আওয়াজ এলো, মনোজ। আমি ঘুরে দেখি সাদা শাড়ি পরা মহিলা, ঠোঁট লাল, চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম। তখন বিদ্যুতের ঝলকানি হলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম দেখি আমি বাড়ির উঠোনে পড়ে আছি, শরীর ভিজে কাদা মাখা। পরিবার আমাকে ডাকছে। তারা বলছে আমি রাতে কোথাও যাইনি। কেউ বিশ্বাস করল না। তারা বলল আমি সারা রাত ঘরেই ছিলাম।
কিন্তু আমার হাতে তখনও মোবাইল ছিল এবং শেষ মেসেজটি ঝলমল করছিল, আমরা আবার দেখা করব। এখন ওই নাম্বার মোবাইল থেকে মুছে যায় না। রাতে মাঝে মাঝে জানালায় ঠক ঠক শব্দ হয়। এরপর থেকে আমি আর বটগাছ বা মন্দিরের কাছে যাই না। গ্রামের অনেকেই বলে বহু বছর আগে এক মহিলা বিয়ের রাতে মারা গিয়েছিল, স্বামী পুড়িয়ে মারা দিয়েছে, তার আত্মা এখনো শান্তি পায়নি। আমি এখনো শীতের রাতে কেঁপে উঠি, স্বপ্নে দেখি আমি আবার সেই মন্দিরে ঢুকছি, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আমার জীবন বদলে গেছে, আর অন্ধকারে বাইরে যাই না। কিন্তু সত্যি বলতে ভয় কখনো চলে যায় না। এই গল্প আমি পাঠালাম কারণ অন্যরা সাবধান হোক। আমি দেখেছি ভূতের কাহিনী শুধু গল্প নয়। কেউ যদি ভাবেন এগুলো কাল্পনিক, তাদের বলি একবার সেই বটগাছের ধারে দাঁড়িয়ে দেখুক। শীতের রাতে কুয়াশা নামলে মনে হয় কেউ ডাকছে, মনোজ, এখানে এসেছিস? আমি মনোজ, এবং এই অভিজ্ঞতা সত্যি। চতুর্থ গল্পটি একজন দর্শক আমাকে পাঠিয়েছেন, নাম সুমন। তিনি বলেছেন এটি ঘটেছিল 2022 সালের বর্ষাকালে কলকাতার আশেপাশের একটি গ্রামাঞ্চলে। সুমন জানিয়েছেন এই অভিজ্ঞতা তাকে আজও তাড়া করে বেড়ায়। আমার নাম সুমন, বয়স তখন 24। আমি কলকাতার কাছাকাছি একটি ছোট গ্রামে থাকি। গ্রামের নাম বলবো না, তবে চারপাশে খোলা মাঠ, ছেঁড়া কুড়েঘর এবং একটি প্রাচীন পুকুর রয়েছে। ছোটবেলায় গ্রাম বৃদ্ধরা বলতো রাতের অন্ধকারে পুকুরের ধারে দেখা যায় অচেনা ছায়া। আমি সেগুলোকে গল্প হিসাবেই নিতাম। জুলাই 2022, বর্ষাকাল। রাতে আকাশ কালো মেঘে ঢাকা, বাতাসে হালকা বৃষ্টি। আমি বাড়িতে একা ছিলাম, পরিবার গ্রামের অন্য অংশে। ঘরটা নিস্তব্ধ। হঠাৎ মোবাইলে অচেনা নাম্বার থেকে মেসেজ এলো, সুমন, বাইরে এসো। প্রথমে ভাবলাম কেউ মজা করছে, কিন্তু জানালার কাঁচে ঠক ঠক শব্দ হলো। মনে হলো কেউ বাইরে দাঁড়িয়ে আছে। আমি জানালার কাছে গিয়ে দেখলাম পুকুরের ধারে অন্ধকারে এক ছায়া, সাদা জামা, মাথা নিচু। মনে হলো কেউ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আবার ফোনে মেসেজ এলো, তুই আসবি না, তুই আমার খোঁজ নিতে পারবি না। আমার হাত পা কাঁপছে। সাহস করে বাইরে বেরোলাম। বৃষ্টিতে ভিজছি। ছায়া ধীরে ধীরে পুকুরের ধারে ভেসে যাচ্ছিল। আমি পুকুরের ধারে পৌঁছলাম। পানি শান্ত, কিন্তু হঠাৎ জলের মধ্যে ঢেউ উঠতে শুরু করলো। মনে হলো কেউ পানির নিচ থেকে আমাকে দেখছে। হঠাৎ দেখলাম এক মহিলা পুকুরের ধারে দাঁড়িয়ে আছে, সাদা জামা, ভিজে চুল, চোখের নিচে কালো দাগ, মুখ ফ্যাকাশে। তিনি ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলেন। পায়ের শব্দ নেই, কিন্তু মনে হলো জমি কেঁপে উঠছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে গেছে। সুমন, তুমি আমার খোঁজ করছো? মহিলার কণ্ঠ ফিসফিস করল। আমি পিছিয়ে গেলাম। মনে হলো পৃথিবী থমকে গেছে। চারপাশে কেবল বৃষ্টির শব্দ, পুকুরের পানি ঢেউ খেলছে আর ওর ভয়ঙ্কর ফিসফিস। আমি দৌড়াতে শুরু করলাম। গ্রামের রাস্তা অচেনা হয়ে যাচ্ছে। প্রতিটি বাঁক, প্রতিটি পথ শেষ হচ্ছে না। চারপাশে শুধু অন্ধকার, পুকুর আর মহিলা বারবার দেখা যাচ্ছে। মনে হলো আমি আর ভয়ঙ্কর চক্রে আটকে পড়েছি। হঠাৎ পেছন থেকে ফিসফিস, সুমন, তুমি ফিরে যেতে পারবে না। আমি ঘুরে দেখি মহিলা আমার কানের কাছে, চোখ ফাঁকা, ঠোঁট রক্তাক্ত। আমি প্রাণপণে দৌড়াচ্ছি। হঠাৎ বিদ্যুতের ঝলকানি হলো। সব অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম, আমি বাড়ির উঠোনে, শরীর ভিজে কাদামাখা। পরিবার আমাকে ডাকছে। তারা বলছে আমি রাতে কোথাও যাইনি। কেউ বিশ্বাস করল না। তবে আমার হাতে মোবাইল ছিল। শেষ মেসেজটি ঝলমল করছে, আমরা আবার দেখা করব। এখনো ওই নাম্বার মোবাইল থেকে মুছে যায় না। রাতে মাঝে মাঝে জানালায় ঠক ঠক শব্দ হয়।
পরবর্তী দিনগুলোতে আমি সাহস করে পুকুরের দিকে গিয়েছিলাম। দেখলাম পুকুরের ধারে কিছু ছাপ আছে। মনে হলো কেউ সাম্প্রতিক সময় দাঁড়িয়েছিল। গ্রামের অনেকেই বলল বহু বছর আগে এক মহিলা পুকুরে মারা গিয়েছিল, স্বামী তাকে হত্যা করেছিল, তার আত্মা শান্তি পায়নি। সেদিন থেকে আমি আর পুকুরের কাছে যাই না। গ্রামে কেউ রাতের দিকে পুকুরের ধারে গেলে বলে, সুমনের মতো তুমি দৌড়াতে শুরু করবে। রাতের ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখি আমি আবার পুকুরের ধারে, মহিলা দাঁড়িয়ে আছে, চোখ ফাঁকা, ঠোঁট রক্তাক্ত, ফিসফিস করে বলে, আমাকে একা ফেলে যেও না। আমি ঘুম থেকে জেগে কাঁপতে কাঁপতে উঠি। বুকের ভেতর ভয় আর উত্তেজনা মিশে থাকে। পরিবার প্রথমে ভেবেছিল আমি ওভার ইম্যাজিন করছি, কিন্তু গ্রামের বৃদ্ধরা জানালেন অনেকেই এই পুকুরের ধারে রাতের অন্ধকারে ছায়া দেখেছেন। তারা বলেন আত্মা এখনো শান্তি পায়নি। আমি এই অভিজ্ঞতা থেকে শিখেছি অন্ধকারের মধ্যে কখনো একা বের হওয়া ঠিক নয়। মনে হলো অন্ধকারের প্রতিটি ফিসফিসানি ভয় ছড়িয়ে দেয়। আমি এই গল্প অন্যদের সতর্ক করার জন্য শেয়ার করছি। আমি দেখেছি ভূতের কাহিনী শুধু গল্প নয়, একবার সেই পুকুরের ধারে দাঁড়ালে বোঝা যায় ভয় মানে কি। আমি সুমন, এবং এই অভিজ্ঞতা সত্যি। এই ছিল আমাদের 4 জন দর্শক এর সাথে ঘটে যায় ঘটনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।